যারা বেসিক্যালি ফ্লিপ ফোন ইউজ করে তারা কিন্তু হচ্ছে একটু শৌখিন মাইন্ডের হয়। নর্মালি আমি আর আপনি হচ্ছে ফ্লিপ ফোন ইউজ করবো না, কারণ নর্মালি আমি আর আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে চিন্তা করবো আইফোন নিব, এটা কেন নিব। সো আপনারা যারা হচ্ছে মানে মোটামুটি শৌখিন আছে, যাদের হচ্ছে ফোনের প্রতি ক্রেভিং আছে, যারা সুন্দর ফোন দেখতে পছন্দ করেন, যারা সুন্দর ফোন নিয়ে ঘুরতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই এই অ্যান্টু ফ্লিপটা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে, কারণ আজকে কিন্তু আমরা একটা ডিফারেন্ট প্রোডাক্ট নিয়ে কথা বলবো। আজকে আমরা কথা বলবো হচ্ছে Oppo Find N2 Flip নিয়ে, যেটা হচ্ছে বর্তমান সময়ের ওয়ান অফ দ্য মোস্ট ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে একটা এবং ফ্লিপ ফোনগুলোর মধ্যে একটা। সো অন্যান্য যেরকম হচ্ছে স্যামসাং এর আরো 2-1টা কোম্পানির ফ্লিপ ফোন বের হয়েছে, তার থেকে কিন্তু অনেক আলাদা এই ফোনটা। সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ভিডিও আমি সবসময় আনতে পারি। কথা বলাচ্ছি না, সরাসরি ভিডিও মতো মুভ করতেছি, আপনাদেরকে দেখানোর ট্রাই করবো আজকে এই Oppo ফ্লিপ ফোনটা। সো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু দেওয়া আছে Oppo Find N2 Flip এবং Oppo এবং Hazelblade এর কম্বিনেশন। Hazelblade কি যারা জানেন না তাদের জন্য বলে দেই, Hazelblade হচ্ছে একটা ক্যামেরা কোম্পানির নাম, যারা হচ্ছে আপনাকে ক্যামেরা স্পেশালি ভালো ক্যামেরা প্রোভাইড করে থাকে। তো আমরা এখান থেকে জাস্ট এখান থেকে খুলবো। সো এখান থেকে খুললে আমরা দেখতে পারবো সুন্দর একটা কম্পার্টমেন্ট ডিভাইসটা রাখা আছে এবং রাখা আছে ওপেন মোর পসিবিলিটিস, এটা লেখা আছে। আমরা এগুলো সাইডে রাখি। সো ভিতরে আমরা আসলে দেখতে পারবো সবার আগে দেওয়া আছে একটি টাইপ A টু টাইপ C কেবল, খুবই মোটা একটা কেবল, এবং এখানে কিন্তু একটি 44 ওয়াটের চার্জার দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কম্পার্টমেন্টে দেওয়া আছে হচ্ছে কাভার। ইয়েস, জাস্ট দেখাই দিই আপনাদেরকে, ফ্লিপ কাভারটা দেওয়া আছে এবং এখানে কিন্তু ডকুমেন্টেশন দেওয়া আছে। ডকুমেন্টেশন পড়া তো আমাদের দরকার নাই। যারা হচ্ছে অপ্পোর প্রিমিয়াম সার্ভিস নিতে চান তারা অবশ্যই কিউআর কোডটা স্ক্যান করতে পারেন। এটা যদিও ইন্ডিয়াতে অ্যাভেলেবল, কারণ বাংলাদেশে এরকম কোনো অফিসিয়াল আসেনি, দ্যাট ইজ ভাই। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইমেজ একটা ট্রে আর কিছু ডকুমেন্টেশন ভিতরে দেওয়া আছে। কাভারটাই আসি ভাই, কাভারটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা কাভার। এটা আমরা লাগাই আপনাদেরকে দেখাবো। দিস ইজ দ্য ডিভাইস, জাস্ট লুক অ্যাট দিস। ও মাই গড, দেখতেই পাচ্ছেন যথেষ্ট প্রিমিয়াম ভাই, যথেষ্ট প্রিমিয়াম ডিভাইস। জাস্ট দেখেন পিছনে গ্লেজটা, এই পাশটায় কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার স্ক্রিন। এটা কিন্তু হচ্ছে একটা ডিসপ্লে, যখন আপনি ফ্লিপ ফোনটা এরকম করবেন তখন কিন্তু ডিসপ্লে এখানে উঠে যাবে, এটা আমরা দেখাবো আপনাদেরকে। আর জাস্ট দেখতে পাচ্ছেন কাভারটা যদি আমরা লাগাই এখান থেকে, এরকম আমরা দেখি, এর চেয়ে কিন্তু অনেক পাতলা। জাস্ট দেখেন, সো দেখতে পাচ্ছেন হাতে কিন্তু খুব সুন্দরভাবে গ্রিপ করা যাচ্ছে। কালারটা খুবই সুন্দর এবং এটা কিন্তু আরো একটা কালার হয়ে থাকে ব্ল্যাক কালার। আপনাদেরকে এখন আমরা চালু করে দেখাবো এবং এখানে দেখাই ফ্লিপ ফোনের যে ব্রেজেল বা হেঞ্জ বলে, এটাকে বলে হেঞ্জ। হেঞ্জ মানে হচ্ছে এইখানে যে মাঝখানে পার্টটা থাকে, যখন আমরা এরকম করবো, এরকম করলে মাঝখানে একটা পার্ট থাকে, যেটা হচ্ছে আপনার গিয়ে অনেক বেশি বোঝা যায় আসলে, যে আপনি অন্যান্য ফ্লিপ ফোনে দেখবেন। বাট এটাতে কিন্তু এরকম না। দেখতে পাচ্ছেন আমরা চালু করার সাথে সাথে কিন্তু এখানে অপর লোগোটা চলে আসছে এবং এখানে কিন্তু খুবই সুন্দর একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আমরা দেখতে পারবো। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এখন এই N2 ফ্লিপের ডিউরেবিলিটি টেস্ট করবো, এটা কতটুকু আসলে শক্তপোক্ত। এইভাবে এতটুকু কিন্তু হচ্ছে আপনার গিয়ে ঠিকঠাক আছে, এভাবে রাখলে ঠিকঠাক থাকবে, এরকম রাখলেও ঠিকঠাক থাকবে, কোনো রকম নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই, মানে খুব শক্তপোক্ত এভাবে তো থাকবেই। বাট আপনি যদি আবার এখানে চলে আসেন তাহলে কিন্তু হচ্ছে এটা এই ডিগ্রিতে এখানে নিচে চলে যাচ্ছে, মানে এইখান থেকে আপনার হচ্ছে নিচে চলে যাবে। বাট এইখান পর্যন্ত কিন্তু এইখান থেকে পুরোটাই আপনার হচ্ছে একদম শক্তপোক্তভাবে থাকবে। আর ইন্টারেস্টিং আরো একটা ফ্যাক্ট হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই, এটা এতটাই হার্ড, ভিতরে এতটাই হচ্ছে আপনার গিয়ে মানে পুরোপুরি হচ্ছে একদম কভার আপ করা, যে ভিতর থেকে এক ফোঁটা হাওয়া কেন কোনো কিছুই আপনার হচ্ছে ভিতরে থাকবে না, যার কারণে এটা ডিউরেবিলিটি কিন্তু খুবই বাড়ানো হয়েছে। তো চাপা যদি এখান থেকে দিয়ে তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এইখানেই হচ্ছে আপনার গিয়ে স্টিক হয়ে থাকতেছে, কোনো গ্যাপ ভিতরে নাই এবং হচ্ছে একদমই হচ্ছে পুরোপুরি এটা একদম কভার আপ করা, যার কারণে কিন্তু এটা দেখতে পাচ্ছেন খুলতেছেও না। এই ফ্লিপগুলো আছে না, এরকম করতে করতে না একটা সময় হয় কি এখানে আপনার হচ্ছে দাগ পড়ে যায়, এই কাজটা না দাগ পড়ে যায়, প্লাস হচ্ছে ডিসপ্লেতে প্রবলেম দেয়। বাট এটা হচ্ছে Oppo ক্লেম করতে 4 লাখ বার আপনি এটা হচ্ছে লাইক এভাবে ফ্লিপ করতে পারবেন, এভাবে আপ করতে পারবেন, ডাউন করতে পারবেন। নর্মালি আমরা স্যামসাং এর আরো কয়েকটা ফোনে দেখছি, Z4 3 তে দেখছি যেরকম ফ্লিপ করতে করতে ডিসপ্লেতে প্রবলেম দেয়, বাট এটা এরকম হওয়ার সম্ভাবনা খুবই কম। মোটামুটি এটা ডিউরেবিলিটি প্লাস হচ্ছে আপনি যদি এটা স্টেবিলিটি দেখতে চান, খুবই ভালো এটা স্টেবিলিটি। ফোল্ডিং এই স্মার্টফোনটার ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.8 হচ্ছে এটার ফুল স্ক্রিন সাইজ, আর আপনি যখন এটারে ফোল্ড করবেন তখন কিন্তু অলমোস্ট হচ্ছে 3 ইঞ্চির মতো কমে যায় আর কি, অ্যাকচুয়ালি মানে হাতে একদম প্যাক আপ হয়ে যায়। এই পাশটাতে পিছনে কিন্তু ব্যবহার করা আছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন, এবং যে ব্ল্যাক সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলাদা একটা ডিসপ্লে, এখানেও কিন্তু কর্নিং গরিলা গ্লাস 5 এর একটা প্রোটেকশন ব্যবহার করা আছে। তার পাশাপাশি এই ফোনটার ওজন হচ্ছে 191 গ্রাম। ফোল্ডিং স্মার্টফোন হিসেবে কিন্তু যথেষ্ট হালকা ওয়েটের একটা ফোন এবং ওভারঅল গ্রিপটা কিন্তু আমি খুবই ভালো পাচ্ছিলাম এবং এর থিকনেসটা হচ্ছে মাত্র 7.5 মিলিমিটার, যথেষ্ট থিক। এই ফোনটা এক হাতে গ্রিপ করতে ভালো লাগতেছিল এবং সাইডের যে ফ্রেমগুলো এটা কিন্তু অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক বলতে পারেন, তবে পিছনে কিন্তু একদম হার্ড গ্লাস বডি ব্যবহার করা আছে। ওভারঅল ইন হ্যান্ড ফিল কিন্তু যথেষ্ট ভালো লাগবে, কারণ হচ্ছে এটা প্যাক হয়ে গেলে মানে যখন ফোল্ড করবেন তখন কিন্তু পুরোপুরি একটা হাতে মেকআপ বক্সের মতো লাগবে, যেটা আসলে অনেক বেশি ভালো লাগে এবং প্রিমিয়াম একটা ফিল অবশ্যই দেয়। ফোল্ডেবল এই স্মার্টফোনটার ডিসপ্লে সম্পর্কে কথা বলতে গেলে এখানে কিন্তু ব্যবহার করা আছে 6.8 ইঞ্চির একটি LTPO ফোল্ডেবল অ্যামোলেড ডিসপ্লে, যেখানে 120 হার্জের রিফ্রেশ রেট, HDR10+ এর সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন। তার পাশাপাশি কিন্তু 1600 নিটস পিক ব্রাইটনেস পাবেন, মানে 1600 নিটস পিক ব্রাইটনেস, যেটা কিন্তু আসলে অনেক বেশি ব্রাইট। 1600 নিটস মানে কিন্তু কোনো মজা না ভাই, সিরিয়াসলি অনেক বেশি ব্রাইট। তার পাশাপাশি ডিসপ্লেতে পাবেন কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন এবং
কভার অ্যামোলেড ডিসপ্লে, যেটা হচ্ছে আপনাকে একটা বেস্ট রেজুলেশন বেস্ট একটা ফিল দিবে। এবং যারা এলটিপিও প্যানেল সম্পর্কে জানেন না তাদেরকে বলে দেয় এটা কিন্তু অনেক ভালো কোয়ালিটির ডিসপ্লে এবং এটা কিন্তু আপনাদেরকে একটা প্রিমিয়াম এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যখন আপনি ফোনটা ইউজ করবেন। ডিসপ্লের ক্ষেত্রে এই ফোনগুলোতে অন্যতম বড় ইস্যু হচ্ছে ফোনটা যখন আপনারা বারবার ফোল্ড করবেন তখন কিন্তু মাঝখানে একটা হচ্ছে আপনার মানে ক্র্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা অথবা ব্ল্যাক হয়ে যায় বা বিভিন্ন প্রবলেম হতে পারে। বাট এই ফোনটাতে প্রথম আপনাকে টিউভি রানলাইন সার্টিফিকেশন দিচ্ছে, যেখানে আপনার হচ্ছে এই ফোল্ড করলেও কোনো রকম দাগ টাগ পড়বে না, ডিসপ্লেতে কোনো রকম হচ্ছে ঝামেলা হবে না। এই সার্টিফিকেশন কিন্তু এই প্রথম কোনো ফোল্ডেবল স্মার্টফোনে দিল। এবং এই ফোনটা কিন্তু Oppo বারবার ক্লেম করতেছে আপনি 4 লাখ বার ফোল্ড করলেও কোনো রকম প্রবলেম হবে না। তার মানে কিন্তু একটা বড় রকমের জাম্পিং করেছে এবার ফোল্ডেবল স্মার্টফোনটার ক্ষেত্রে। তার পাশাপাশি আপনি যখন ডিসপ্লেটা ফোল্ড করবেন তখন কিন্তু আপনার ওই পাশে আরেকটা ছোট্ট ডিসপ্লে চলে আসবে, যেখানে আপনাকে ওইটাতে সব কাজকর্ম করতে পারবেন, ফোন আসলে রিসিভ করতে পারবেন, ছবি তুলতে পারবেন। তার পাশাপাশি স্ক্রল ডাউন স্ক্রল আপ সবকিছু কিন্তু ওই ছোট ডিসপ্লে আপনি করতে পারবেন। আপনার ফোন আর বড় করতে হবে না, চাইলে আপনি বড় করে হচ্ছে কন্টেন্ট ওয়াচিং করতে পারেন এবং নিজের ক্ষেত্রে হচ্ছে যদি ইউজ করে ছোটটা ইউজ করতে পারবেন। ওভারঅল ডিসপ্লের কালার কন্ট্রাস্টের কথা বলতে গেলে কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের সার্ভিস আমরা পাচ্ছিলাম এখানে, একদমই হচ্ছে হাইয়ার রেজুলেশনে দেখতে পাচ্ছিলাম। 4K তো অবশ্যই সাপোর্ট হবে, এটা তো কোনো মানে নর্মাল একটা বিষয়। তবে ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু অনেক বেশি ভালো ছিল। আদারওয়াইজ মোটামুটি আপনি যদি জানতে চান কেমন ডিসপ্লে, আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, কারণ কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু একদম অ্যাকুরেট ছিল। ডিসপ্লেতে কালার যেটা ছিল সেটা কিন্তু একদমই হাই কোয়ালিটির ডিসপ্লে ছিল ভাই, ছোট ছোট পিক্সেল খুব ভালোভাবে বোঝাচ্ছিল। ওভারঅল ডিসপ্লেটা কিন্তু আমার কাছে একদমই টপ নচ লেগেছে। এখানে কিন্তু ডলবি অ্যাটমসের ডুয়াল স্পিকার ব্যবহার করা আছে, আপনার উপরে নিচে দুইটাই স্পিকার পাবেন এবং ফোল্ডেবলের ক্ষেত্রে কিন্তু আলাদা একটা ছোট্ট স্পিকার পাচ্ছেন। যখন আপনারা ফোনটা ফোল্ড করবেন সেক্ষেত্রে কিন্তু একটা ছোট স্পিকার দিয়েও ফোনটা বাজবে। নর্মালি মেইনলি ওপেন করে যদি আপনি শুনেন তাহলে কিন্তু অনেক লাউড স্পিকার আমরা এখান থেকে পেয়েছি। এখানে সাউন্ডের ডিস্ট্রাকশন কিন্তু একদমই ছিল না, ক্লিয়ার বেস দুই দিকে কিন্তু ভালোভাবে পাচ্ছিলাম। আপনাদেরকে সরাসরি শোনানোর ট্রাই করবো এখনই। সো আমরা এখন যদি চলে আসি Oppo N2 ফ্লিপের ক্যামেরা সেকশনে আমরা দেখবো পিছনে কিন্তু ডুয়াল ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে। যেহেতু একটা প্রিমিয়াম লেভেলের ফ্ল্যাগশিপ ফোন, এখানে কিন্তু আমরা আগেই বলেছি প্রথমেই এই ফোনটাতে কিন্তু হ্যাজেল ব্লেডের সাথে কম্বিনেশন করা। অপোর নিচে কিন্তু লেখা আছে ডিজাইন বাই হ্যাজেল ব্লেড। ক্যামেরার স্পেক্সে গেলে দেখতে পারবো আমরা এখানে কিন্তু ডুয়াল ক্যামেরা, মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটার সেন্সর হচ্ছে সনির IMX এর লেটেস্ট 890, সনি IMX এর 890 একটি সেন্সর ব্যবহার করা। সেকেন্ডারি যে ক্যামেরা সেটা হচ্ছে আলট্রা ওয়াইডের, আর যেটা হচ্ছে 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, এবং এটাও সনির IMX এর 355 এর লেন্সের একটি ক্যামেরা। এবং এই দুটার লেন্সই কিন্তু অনেক বেশি ভালো, ওয়েল টেস্টেড এন্ড ট্রাইড। তো আমরা এখন আপনাদেরকে সরাসরি ক্যামেরা টেস্টিং করে দেখাবো আসলে ছবির কোয়ালিটি কেমন আসে। সো দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ক্যামেরাটা ওপেন হয়ে গেল এবং এখানে কিন্তু একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সর ব্যবহার করা, যার কারণে কিন্তু দেখতে পাচ্ছেন ফার্স্ট ছবিটা কিন্তু অনেক বেশি ভালো আসছে। ছবির ডিটেলস ভাই মাই গড, ছবির ডিটেলস এত ভালো এত সুন্দর এবং হচ্ছে ছোট ছোট পিক্সেল কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। সনির IMX এর 890 সেন্সর ব্যবহার করা ভাই কোনো মজা না এটা, ঠিক আছে সিরিয়াসলি এটা কিন্তু সেন্সরটা অনেক বেশি ভালো। সো আপনি যদি হচ্ছে সনি IMX এর এই সেন্সরের কোনো ছবি তুলে থাকেন কখনো তাহলে বুঝবেন বিষয়টা। এখানে দেখতে পাচ্ছেন হ্যাজেল ব্লেডের কম্বিনেশনের ছবির কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো আসতেছে। ওভারঅল পারফরমেন্স মানে ক্যামেরার যে ডিটেল সেটা কিন্তু আমরা ভালো পেয়েছি। ছবিতে হালকা রেডি স্টোনটা বেশি ছিল, অনেক কালার ছিল ছবিতে, যেটা আসলে দেখতে খারাপ লাগে অনেক ভালো লাগে। এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইডটা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আলট্রা ওয়াইডেও কিন্তু আমরা ভালো একটা পারফরমেন্স পাচ্ছিলাম। আলট্রা ওয়াইডে কিন্তু সরি সেন্সর ব্যবহার করা আছে। আলট্রা ওয়াইডে যে আপনার আহামরি কোনো খারাপ ক্যামেরা পাওয়া আছে, আহামরি যে ডিস্ট্রকশন ছিল ছবিতে আপনার ফাটা ছিল এরকমও না। 8 মেগাপিক্সেল ক্যামেরাতেও কিন্তু হচ্ছে ভালো একটা ছবি পাচ্ছিলাম। এবং মোটামুটি আপনারা যারা পোর্ট্রেট শট তুলতে পছন্দ করেন তাদের জন্য বলতে যে পোর্ট্রেট শটের ছবিটাও কিন্তু অনেক বেশি ভালো আসছে। পিছনে সাবজেক্টকে রেখে অবজেক্ট ব্লার করার যে বিষয়টা থাকে সেটা কিন্তু অনেক ভালোভাবে ধরতে পারতেছে। এবং এটা অ্যাপারচার f1.8 পর্যন্ত আপনি তুলতে পারবেন এবং যেটা হচ্ছে মোটামুটি ভালো লেভেলের ব্লার করে 1.8-এ। সো ওভারঅল পিছনের ক্যামেরা কিন্তু পোর্ট্রেট এবং হচ্ছে মেইন ক্যামেরা দুটাতেই ভালো ছিল। তাছাড়া আপনি মোর অপশনে গেলে কিন্তু অনেকগুলো অপশন অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনি চাইলে সুপার নাইট মোড, স্লো মোশন প্লাস হচ্ছে আপনি মেইন ক্যামেরা দাও ছবি তুলতে পারবেন। এই ফোনটার ভিডিও সেকশনে আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন ম্যাক্সিমাম 4K প্লাস 30 FPS এর সাপোর্ট। এখানে কিন্তু আমরা 1080p প্লাস 60 FPS দিয়ে বেটার রেজাল্ট পেয়েছি এবং এই ফোনটাতে কিন্তু অবশ্যই OIS ব্যবহার করা আছে। OIS থাকার কারণে কিন্তু একটা স্টেবল ভিডিও আমরা পেয়েছি। যেহেতু একটা মানে ফ্ল্যাগশিপ লেভেলের ফোন, এখানে কিন্তু আসলে ওইভাবে মানে জাজ করার কিছু নাই যে আপনার ফোনের কোয়ালিটি কেমন হবে বা আসলে ভালো হবে কিনা। বাট কম্পেয়ারিজন টু এই বাজেট সেগমেন্ট মানে লাখ টাকা যদি আপনি কম্পেয়ার করেন তাহলে কিন্তু হচ্ছে অবশ্যই আমি বলবো এই বাজেটের মধ্যে এর থেকেও ভালো ফোন আপনি ইউজ করতে পারবেন যদি আপনি কম্পেয়ার করেন নর্মাল কোনো ফোন, ধরেন আইফোনও হোক সেটা হতে পারে অ্যান্ড্রয়েডের যে কোনো ফোন, সেটা হতে পারে S23 আলট্রা, সেক্ষেত্রে কিন্তু ওইটা ভালো রেজাল্ট অবশ্যই দেবে। বাট এখানে খেয়াল করতে হবে কিন্তু একটা ফ্লিপ ফোন, এখানে কিন্তু ওইটার পারফরমেন্স বা ওইটার লুকিং বা ওইটার যে মজা এটাতে কিন্তু আপনি সেম জিনিসটা পাবেন না। বাট আদারওয়াইজ যদি আপনি মানে ভিডিওর কোয়ালিটির কথা বলেন তাহলে কিন্তু ভালো কোয়ালিটি আমরা পেয়েছি এখান থেকে। সেলফি ক্যামেরাতে যদি চলে আসি, সেলফিতে কিন্তু আমরা পেয়ে যাবো হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা যেখানে সেন্সর হিসেবে ব্যবহার করা আছে
সনি IMX709 এর একটি সেন্সর। তার মানে কিন্তু সামনেও আপনারা ভালো কোয়ালিটির ক্যামেরা পাচ্ছেন, ছবির শার্পনেস, ডিটেলস সেগুলো কিন্তু আমি অনেক ভালো পেয়েছি। ছোট ছোট পিক্সেলে কিন্তু খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। সেলফির পোর্ট্রেটে কিন্তু আপনার এজ ডিটেকশনও খুব ভালো ছিল, কালার কন্ট্রাস্ট সেগুলো কিন্তু আমরা অ্যাকুরেট পেয়েছি। আমার গেঞ্জির কয়েকটা কালার দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু অ্যাকুরেটলি বোঝা যাচ্ছিল। পিছনের ক্যামেরা থেকে সামনের ক্যামেরার ডিটেলস, পারফরমেন্স সেগুলো কিন্তু আসলেই ভালো ছিল। এখানে কিন্তু শার্পনেস, ডিটেলস একদমই অ্যাকুরেট পেয়েছি আমরা। হ্যাঁ, আমি বারবার বলতেছি, লাখ টাকার ফোনের সাথে যদি আপনি কম্পেয়ার করেন এটার ক্যামেরা, অবশ্যই এটা হচ্ছে একটু হলে পিছিয়ে থাকবে। আদারওয়াইজ যদি আপনি হচ্ছে লুকিং প্লাস পারফরমেন্সের কথা বলেন, সব দিক দিয়ে এটা কিন্তু কোনো অংশে কম না। এখন চলে আসা যাক Oppo N2 Flip-এর পারফরমেন্স সেকশনে। পারফরমেন্স সেকশনে আমরা আসলে দেখতে পারবো এখানে কিন্তু ব্যবহার করা আছে অ্যান্ড্রয়েড ভার্সন 13, তার পাশাপাশি কালার OS 13 ভার্সন, যেটা হচ্ছে Oppoর লেটেস্ট UI একদম বর্তমানের। তার পাশাপাশি এই ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে মিডিয়াটেকের Dimensity 9000 প্লাস প্রসেসর, যেটা হচ্ছে একটি 4nm বেস প্রসেসর এবং এটা বর্তমানে সবচেয়ে হাই কোয়ালিটির প্রসেসর মিডিয়াটেকের তরফ থেকে, এবং এটার পারফরমেন্স কিন্তু একদমই ফ্ল্যাগশিপ লেভেলের। তার পাশাপাশি এই ফোনটাতে ব্যবহার করা আছে মালি G710 MC10 এর একটি জিপিইউ, যেটা হচ্ছে পাওয়ার সাপ্লাই হিসেবে কাজ করে থাকে। এবং টু বি অনেস্ট ভাই, গেমিংয়ের ক্ষেত্রে এই ফোনটাতে টপ লেভেলের পারফরমেন্স আপনারা পাবেন। আপনি এটা দিয়ে হচ্ছে গেমিং করতে পারবেন তো অবশ্যই, এবং ফোল্ডেবল স্মার্টফোন যেহেতু, সেক্ষেত্রে কিন্তু গেমিং করে মজা পাবেন। এবং এই ফোনটাতে কিন্তু কোনো রকম ল্যাগনেস বা কোনো রকম হচ্ছে ডিস্ট্রশন কোনো কিছুই দেখিনি যখন আমরা র্যান্ডম ইউজ করতেছিলাম। এই ফোনটার অন্যতম একটা ভালো বিষয় হচ্ছে এই ফোনে কিন্তু 4300 mAh এর ব্যাটারি ব্যবহার করে। একটা ফোল্ডেবল স্মার্টফোনে 4300 mAh এর ব্যাটারি ইনজেক্ট করা একটা বড় কাজ, কারণ হচ্ছে এখানে কিন্তু দুইটা পার্টে ব্যাটারি থাকে, একটা হচ্ছে নিচের দিকে, একটা হচ্ছে উপরের দিকে, এবং জায়গা ছোট হওয়ার কারণে কিন্তু ব্যাটারিটা ওইভাবে অ্যাডজাস্ট করা যায় না, কারণ মাঝখানে একটা লাইন থাকে যেখানে আপনি ফোনটা ফোল্ড হয়। সেক্ষেত্রে কিন্তু এখানে 4300 mAh এর ব্যাটারি মানে বিশাল একটা মানে জাম্প আমি বলবো অবশ্যই। তার পাশাপাশি চার্জারের ক্ষেত্রে ভালো ব্যাকআপ পেয়েছেন। এবং পারফরমেন্সের কথা বলতে গেলে এখানে কিন্তু মোটামুটি হচ্ছে আপনার 8GB র্যাম 256GB পাশাপাশি কিন্তু আরও 8GB এক্সট্রা আপনি ভার্চুয়াল র্যামটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। UFS 3.1 স্টোরেজ টাইপ অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো মোটামুটি গেমিং করার কথা বলতে গেলে আপনারা যারা পাবজি লাভার আছেন, হাই গেমিং করতে পারবেন কোনো রকম ফ্রেম ড্রপ ছাড়াই। আদারওয়াইজ আপনারা হচ্ছে একসাথে অনেকগুলো অ্যাপস রেখে ইউজ করতে পারবেন, এবং এখানে কিছু কিছু ব্লোটার আছে আপনি চাইলে ডিলিট করতে পারবেন। ওভারঅল পারফরমেন্সের কথা বলতে গেলে একদম 100% টপ নচ ছিল। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এতক্ষণ যাবত এই ফোনটার স্পেসিফিকেশন নিয়ে কথা বলছি, এটা ডিউরেবিলিটি নিয়ে কথা বলছি। এখন আমরা কথা বলবো এটার আপডেট প্রাইস এবং এটার হচ্ছে ব্যাটারি ব্যাকআপ নিয়ে। সো আমরা এখানে যদি দেখি 4300 mAh এর একটি বিগ ব্যাটারি ব্যবহার করা আছে। যেহেতু ফ্ল্যাগশিপ ফোনে ভাই 5000-6000 mAh এর ব্যাটারি থাকবে না, এটা স্বাভাবিক বিষয়। বাট এই ফোনটা যেমন পাতলা, এটা নর্মালি আমরা হচ্ছে ফ্লিপ ফোন এত পাতলা বা এত হ্যান্ডি দেখি না, কারণ এটা কিন্তু দেখতে যথেষ্ট সুন্দর এবং পারফরমেন্সও কিন্তু যথেষ্ট ভালো। 4300 mAh এর ব্যাটারি দিয়ে মোটামুটি আপনি 1 থেকে 1.5 দিন অনায়াসেই চার্জিং স্পিডটা পাবেন। মোটামুটি আপনি নর্মাল ইউজের ক্ষেত্রে একদিন ব্যাকআপ পাবেন। তবে ফ্ল্যাগশিপ ফোন যেহেতু একটু চার্জ কম পাবেন, এটা স্বাভাবিক বিষয়, কারণ এটা ডিসপ্লে কোয়ালিটি খুবই ভালো, কোনো প্যারা খাইতে হবে না। কারণ এখানে কিন্তু একটি হাই কোয়ালিটির চার্জার ব্যবহার করা আছে, যেটা সাপোর্ট করে থাকে 44 ওয়াট সাপোর্ট করে থাকে। সেখানে মোটামুটি আপনি হচ্ছে 23 মিনিটের মধ্যে হচ্ছে 50%, তার মানে হচ্ছে প্রায় 46 মিনিট বা 50 মিনিটের মধ্যে 100% চার্জ হয়ে যাবে এই ফোনের চার্জারটা দিয়ে। সো এতক্ষণ তো এত কিছু জানলেন, এই ফোনটা পছন্দ হয়েছে, সবকিছু হইলে, কিন্তু দাম কত আসলে? এটা কিন্তু ইন্ডিয়ান রুপিতে লঞ্চ হয়েছে 90,000 টাকার উপরে, ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, তো বাংলাদেশে অবশ্যই লাখ খানেকের উপরে হবে, এটা স্বাভাবিক বিষয়। তবে এটা কিন্তু বর্তমানে 1,20,25 করে সেল করতেছে অন্যান্য জায়গায়, বাট আমরা আজকে রাখতেছি মাত্র 1,09,990 টাকা। 1,09,990 টাকা 256GB র্যাম, 8GB স্টোরেজ, এই আপনার হচ্ছে Oppo N2 ফ্লিপ। এটা কিন্তু হচ্ছে বর্তমানে বলতে পারেন যে এই বাজেটের মধ্যে সেরা ফ্লিপ ফোনগুলোর মধ্যে একটা। সো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। আমরা কিন্তু ট্রাই করেছি সবকিছু কভার আপ করার, অনেক কিছু হয়তো বা মিস গেছে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যারা ফোনটা চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের বসুন্ধরা সিটি আউটলেটে চলে আসবেন। বসুন্ধরা সিটির লেভেল 5 ব্লক বি শপ নম্বর হচ্ছে 55, আর এজেড ইন্টারন্যাশনাল হচ্ছে আমাদের দোকানের নাম। আর আসলে কিন্তু বড় আমাকে পেয়ে যাবেন। তো আমি আজকে এখান থেকে ইমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।